হ্যাঁ হ্যালো, একটু বলুন। হ্যাঁ বলেন। আপনি কেমন আছেন আগে বলুন, তারপরে আমার পরিচয়টা দিচ্ছি। আমি তো চেনা পরিচিত ব্যক্তি, তাই ফোনটা করেছি। হ্যাঁ বলেন, ভালো আছি। আমি ওই শুভজিৎ দত্ত বলছি, দিল্লি থেকে আইএস পরীক্ষার্থী। আপনাকে বেশ ঘন্টার পর ঘন্টা ফোন করতাম রাষ্ট্রপতি শাসন জারি করার বিষয় নিয়ে। কেন্দুরের ছেলে, মনে পড়ছে? মনে পড়েছে। হ্যাঁ মনে পড়েছে। হ্যাঁ, শেষের দিকে আপনার তো কাগজপত্রে একটু ছবি টবিও দেখতাম যে আপনি রাজ্যপালের কাছে ডেপুটেশন দিচ্ছেন, দিচ্ছেন, টিম নিয়ে যাচ্ছেন, এই সমস্ত দেখতাম। তারপরে তো সরকার পরিবর্তন হয়ে গেল। বলছি, আমি এখন ভারত সরকারের বিশেষ মানে একটা স্বীকৃতি পেয়েছি, সাংবিধানিক স্বীকৃতি। তো সেটা তো ওই আপনাদের ওই 356 ধারার যে ফাইলটা, ওটা তো পজিটিভ বলে আমি এস্টাবলিশ করে দিয়েছিলাম ইউনিয়ন হোম মিনিস্ট্রিতে। আচ্ছা। তো তার ফলে ওটা তো গভর্নরের কাজ, প্যারালালি একটা প্রভিশন আছে সংবিধানে। আচ্ছা। তো যার জন্য আমাকে সিকিউরিটি বা আদার্স প্রভিশন, মানে অন্যান্য যেগুলো আমার প্রয়োজনীয় জিনিস, স্যালারি দেওয়া হয় না, কিন্তু একটা স্পেশাল স্ট্যাটাস বা ইত্যাদি চিঠি চাপাটি করে দেওয়া হয়েছিল তো সেন্টার থেকে। আচ্ছা আচ্ছা। তো এই হচ্ছে ব্যাপার। তো এমনি সব ওই সময় আর কিছু মিটিং টিটিং বা করবেন বলেছিলেন বা আলোচনা, তখন হলো না নাকি? না, হলো না। ও আচ্ছা আচ্ছা। না, আমরা তো একটু আশা করেছিলাম যে ম্যাটারগুলো সলভ হবে, তবে ওইগুলোর আবার নতুন করে ফাইল উঠেছে, ওগুলো তদন্ত হচ্ছে, যারা দোষী ছিল তাদের এগেনস্টে অ্যাকশন হতে পারে। আচ্ছা আচ্ছা। টেন্ডুরের পক্ষ থেকে ওরা তো প্রচুর ডিস্টারবেন্স করেছিল। ও যাই হোক, আর ওখানে ভাতারে আপনি জিততেও পারলেন না এবারে নাকি? আমি দাঁড়াইনি। ও এই বনমালী হাজারের এগেনস্টে কে দাঁড়িয়েছিলেন? ও একটা স্থানীয় ছিল। ও আচ্ছা আচ্ছা। ও আমাকে যে দুবার হেরে গেছে তো। সেটা আগে তো অনেকবারই হেরেছিল, আমাদের তো ওই মহেন্দ্র হাজরার বাবা তো। আর আপনি থাকেন কোথায়? আপনার একটা অ্যাড্রেস নেটে দেখছিলাম, পার্টি অফিসই অ্যাড্রেস দেওয়া আছে, জোনাল পার্টি অফিস ভাতার। আপনি জোনাল সিপিএম পার্টি অফিসেই থাকেন ভাতারে? ও আপনি কি মানে আনম্যারেড নাকি? না, আমি ম্যারেড। হ্যাঁ। আমি এখন পার্টি অফিসেই থাকি। বিমান বসু বোধহয় এরকম তো রাজ্য পার্টি অফিস থাকে নাকি? ও যাক যাক, ওই সমস্ত তদন্তগুলো আবার হচ্ছে নতুন করে। ঠিক আছে। আর ওটা কি আপনাদের মানে রাজ্য লেভেলে বা কোনো মিটিং টিটিংয়ে আমাদের ইস্যুটা কি আলোচনা হয়েছিল কোথাও? এখন আর তখন তো নতুন একটা পরিস্থিতি উদ্ভব ঘটেছে। না, তখন বলছি, তখন আলোচনা এখন যা পশ্চিমবঙ্গে চলছে, এখন এইটাই আলোচনা হচ্ছে, ওটা চাপা পড়ে গেছে। না, তখন বলছি, তখনই তো আলোচনা হয়েছিল কাদের সাথে? মানে চিফ মিনিস্টার কি জেনেছিলেন বা অন্য? হ্যাঁ, ওনার কি ওপিনিয়ন ছিল? ফেভারে ছিল। হ্যাঁ, আমার ফেভারে না ওদের? ও কিন্তু উনি তো ওই আইবি বা সিআইডির একটা ফাইলের রিপোর্ট পজিটিভ ছিল আমাদের ব্যাপারে, সেটা তো উনি ওনার ডিপার্টমেন্ট চেপে দিয়ে সেন্টারকে লিখেছিলেন নাথিং ফাউন্ড। সেটা তো আমরা, হ্যাঁ না, ওটা সেন্টার আমাদেরকে বলেছিল সমস্ত, আমরা তো সেটা স্টিং অপারেশন করে বের করে নিয়েছিলাম। হোম ডিপার্টমেন্ট আপনাদের স্টেট গভর্নমেন্টের সময়ে একটা রিপোর্ট দিয়েছিল যে শুভজিৎ দত্তের ম্যাটারের সমস্ত কিছু নাথিং ফাউন্ড। কিন্তু সেটা আমরা আইবির থেকে বা অন্যান্য দিক থেকে বা ওই সময় স্টেট ডিপার্টমেন্টের কিছু জয়েন্ট সেক্রেটারির কাছ থেকে জেনে যাই, স্টিং অপারেশন করে, যে এভরিথিং ফাউন্ড, কিন্তু রিপোর্ট সাপ্রেস করে দেওয়া হয়েছে। হ্যাঁ যাক, সেটা যাক, চিফ মিনিস্টার বলেছিলেন তখন তাহলে যে অ্যাকশন হবে, মানে একটু কোয়ালিটি ডিসকাশন হয়েছিল না জাস্ট কথা? ও আচ্ছা আচ্ছা। তারপর ওই অ্যাকশন তো হলো না, অনেকটা টাইম ছিল। তো গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেল। না, গভর্নমেন্ট চেঞ্জ হওয়া তো পরে, আপনাকে তো আমি 2010-এর গোড়ার দিকে ফোন টোন করতাম। নন্দীগ্রাম সেন্দুর হয়ে গেল ওইসব ব্যাপারে। আর আচ্ছা আচ্ছা, সে যাই হোক, তো যাক, পরে কথা হবে। হ্যাঁ, শরীরটাই ভালো তো, সুস্থ ভালো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। হ্যালো, হ্যাঁ, শ্রী অমল হালদার বলছেন? হ্যাঁ। আচ্ছা, আপনি মানে অমল হালদার বলছে ওই বর্ধমান সিপিএমের মানে জেলা সম্পাদক তো? হ্যাঁ আচ্ছা, বলছি যে আমি শুভজিৎ দত্ত বলছি, আমাকে আপনি চেনেন তাহলে? ওই রাজকৃষ্ণ দত্তের ছেলে খণ্ড ঘোষের কেঁদুরে বাড়ি, ওই একটা প্রবলেম নিয়ে আপনার কাছে 2007 নাগাদ গিয়েছিলাম, আপনার কি মনে পড়ছে? হ্যাঁ বলুন।
হ্যাঁ, ওই ঘটনা আছে। আমাদিকে উদয় হাজরা টাজরা ডিস্টার্ব করেছিল, আমরা কেন্দুর ছেড়ে চলে এসেছিলাম। তো তারপরে আপনার কাছে গিয়ে একটা কমপ্লেন করেছিলাম ভার্বালি, বা আপনাকে জানিয়েছিলাম, আপনি রেজ্জাক মণ্ডলকে বিষয়টা দেখতে বলেছিলেন। তো এবার ওই সমস্ত বিষয়গুলোতে ওরা এত ডেঞ্জারাসভাবে এগিয়ে গিয়েছিল যে আমার জীবনহানিও হতে পারতো বিভিন্নভাবে। তো সেই নিয়ে আমি সেন্টারকে এবং তদানীন্তন স্টেট গভর্নমেন্টকে কমপ্লেনও করেছিলাম। তখন সেই রিপোর্টগুলো আইবি টাইবি বা অন্যান্য এনকোয়ারি হয়ে সিআইডির অর্ডার হয়ে চেপে গিয়েছিল, ওইগুলো আবার উঠেছে। এবং ওখানে আপনাদের পার্টির নয় করে 45 থেকে 50 জন কর্মী বা সদস্য জড়িত আছেন, তার প্রমাণ রয়েছে। এবং ওরা এমন এমন মানহানির ঘটনা ঘটিয়েছিল, যেমন লিখিতভাবে পাগল, সমাজবিরোধী এসব লিখে সই কালেকশন আইবিকে দিয়ে, মানে প্রথমে থানার কাছে ফলস কমপ্লেন করে আইবিকে দিয়ে আমার নামে 15ই আগস্ট করার সময় মাওবাদী বা নকশাল কিনা তার তদন্ত করানো, এইসব বিষয়ে মানহানি মামলা টামলাও দেওয়া হচ্ছে। মানে সেটা স্টেট গভর্নমেন্ট বা সেন্টারের চিঠি এসছে প্রথমে। তো সেক্ষেত্রে আপনি একটু কাইন্ডলি অ্যাওয়ার হয়ে থাকুন। কারণ আর আমার বাবা তো আপনাদের অনেক কাজ করে দিয়েছেন, হেল্প করে দিয়েছেন। বাবার অবস্থা খুবই খারাপ, মানে বাবা তো পার্টি ছাড়তে বাধ্য হয়েছিলেন, এত প্রেশার ক্রিয়েট করা হয়েছিল। আর মানে বাবাকে তো ডিস্টার্বও করা হয়েছিল আপনাদের পার্টির পক্ষ থেকে। তো কাইন্ডলি একটু দেখুন যদি মানে কোনোভাবে এই বিষয়গুলোতে আপনারা একটু হেল্প করতে পারেন, নাহলে অ্যাকশন তো এদের এগেনস্টে হবে। বলুন। হ্যাঁ, বলুন। মানে যদি কেউ অপরাধ করে থাকে, হ্যাঁ, আপনি আইনের সাহায্যে আপনি করছেন তো? হ্যাঁ, আমি আইনের সাহায্যেই করছি। হ্যাঁ, হ্যাঁ, মানে সেক্ষেত্রে ধরুন মানহানির মামলা টামলা হলে ওরা তো এত গ্রুপ ওয়াইজ করেছে, তখন তো সিপিআইএম এর মানে ফান্ডিং থেকেই হয়তো টাকা পয়সা দিতে একটা ব্যাপার হয়ে যাবে, বা ওরা নিজেরা তো অত দিতে পারবে না, কারণ ওদের অপরাধ করার সময় মনে ছিল না। কিন্তু তার যে মূল্যটা এত বেশি, যেমন আমি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে ইংলিশ এমএ পাস করছি, আমার সার্টিফিকেট রয়েছে, অথচ আমাকে পাগল বলে 700-800 লোকের কাছ থেকে সিগনেচার কালেক্ট করা হয়েছে। তো এই যে ঘটনা, আমি তো এখন একটা মানহানি মামলা করলে মিনিমাম লাখ টাকাতে হয়। আমি যদি 700 লোকের এগেনস্টে লাখ টাকা করে চার্জ করি, তাহলে 7 কোটি হচ্ছে। আর 30 জন নেতা, মানে বিভিন্ন ধরনের নেতা করেছিলেন, তাদের এগেনস্টে যদি 10 লাখ টাকা করে ক্লেম করি, তখনকার ভ্যালুয়েশনে 3 কোটি হয়। ওরা কি ওটা দিতে পারবে? ওই যে সাপোর্টার টাপোর্টার। আমি বলছি, আমার প্রশ্নটা হচ্ছে, হ্যাঁ, অপরাধ যদি করে থাকে তারা শাস্তি। হ্যাঁ, সেটা পাবে। যাক, আপনার পার্টির প্ল্যাটফর্ম, যেহেতু টাকা না পারলে তাকে তো জেল কাটতে হবে। হ্যাঁ, সেটা ব্যাপার। এবার আমি যেটা বলছি আপনাকে, হ্যাঁ, আপনাকে বক্তব্যটা হচ্ছে এটা যে যদি কেউ অপরাধ করে থাকে, হ্যাঁ, কারণ এই ধরনের কাজটা আমরা কখনো বরদাস্ত করি না। সেই না, আমি এটাই আপনাকে বলছি যে আপনার পার্টির প্ল্যাটফর্ম এবং ফ্ল্যাগকে, ব্যানারকে ইউজ করে এটা করা হয়েছে। ওরা বলছি তো, যা যদি অপরাধ করে থাকে, আমার একটাই কথা, যদি অপরাধ করে থাকে, হ্যাঁ, হ্যাঁ, তাদের শাস্তি পাওয়া উচিত। আর সেই সময় যে আমি গিয়ে আপনাকে ইন ব্রিফ বলেছিলাম, তখন কিছু অ্যাকশন আপনি তো নিতে পারতেন। কখন সে আমি পারিনি, 7 সালের ঘটনা। হ্যাঁ, 7 সালটা 2007 সালের প্রথম দিকটা, তখনও নন্দীগ্রাম হয়নি। আপনার তো যথেষ্ট পাওয়ার ছিল, আপনি তো তখন অ্যাকশন পাওয়ারের। আমি আমাদের এই ধরনের বিষয়গুলো দায়িত্বশীল। হ্যাঁ, ডিসিপ্লিনারি কমিটি যা আছে, হ্যাঁ, আমাদের পার্টির নিয়ম অনুসারে যে কমপ্লেনটা ওখানে দেখে, তাদেরকে আমরা দায়িত্ব দিই। না, সেটাই বলছি। আমি সেটা জানি। আমার কাছে ফলো আপ হয়, আমি জানি। আমি ফলো আপ করতে, বলুন। আমি অনেকগুলো ব্যাপারই, এইসব ব্যাপারে আমি খুব সিনসিয়ারলি দেখি। হ্যাঁ, আমি পল সায়েন্সের ছাত্র এবং আইএএস পরীক্ষার্থী। আমার সিপিএম পার্টির পুরো পলিটিক্যাল স্ট্রাকচারটা, ক্যাডার সিস্টেমটা পুরো জানা আছে। আমি সেইটা ধরেই বলছি যে আপনাদের ডিসিপ্লিনারি সেল দিয়ে আপনি তো অ্যাকশনটা নিয়ে এদেরকে পার্টির থেকে বহিষ্কার বা সাসপেন্ড বা এই সমস্ত করতেও পারতেন। কিন্তু উদয় হাজরা কি করলো, পার্টির একটা পজিশনকে মিসইউজ করে, ব্রাঞ্চ কমিটির সেক্রেটারি মাত্র, সে একটা ক্লারিক্যাল পোস্টে চাকরি করে, তার পার্টির নামটাও চন্দ্রশেখর হাজরা, সে তারপরে কোটিপতি হয়ে গেল। এবং ক্রাইম, যার কাছে মানে ভুলভাবে আপনি আমাকে চিঠি দিয়েছিলেন না, আপনাকে আমাদের যে কমরেড আছে, সেই কমরেডকে আমি বলেছিলাম ব্যাপারটা দেখা। হ্যাঁ, সেই রাজ্জাক মন্ডলকে মানে আজকে হচ্ছে 13 সাল, 6 বছর হয়ে গেল। হ্যাঁ, তারপরে কি ঘটেছে না, তারপরে তো মানে আমি তো ক্রাইমগুলো জেনুইনলি রিপ্রেজেন্ট করেছিলাম। যাই হোক, আমি বলছি আপনাকে যে আপনি আইনসঙ্গতভাবে যেটা করা, আমি আইনসঙ্গতভাবেই করছি, গেছেন, সেগুলো আপনি করবেন, নিশ্চিতভাবেই করছি। কিন্তু আমার একটা ক্ষেত রয়ে গেছে, সাহায্য পাননি।
আমার একটা ক্ষেত রয়ে গেছে যে আমি সেই সময় সাহায্যটা পাইনি, অ্যাকশনটা তখনই হওয়া উচিত। না, বলছি তো যে আপনার এই যে বিষয়টা, হ্যাঁ আপনি একবার আমাকে এসে বলেছেন, হ্যাঁ আমি হয়তো রেজাল্ট দেখে বলেছি রেজাল্টের বিষয়টা দেখো, হ্যাঁ হ্যাঁ কি করেছেন না করেছেন আমার জানা নেই। হ্যাঁ না সেটা ফলো আপ হয়নি। সালের ব্যাপার। আর আমরা ছাত্র বা আমরা আমরা এই ধরনের ঘটনাবলিতে আমরা যতখানি সম্ভব হুম। আমাদের দিক থেকে যে আমি আরো অনেক কি বলেছিলাম, আমি উদয় সরকারকে বলেছিলাম, সৈয়দ মোহাম্মদ মসিকে বলেছিলাম, ওনারা বিভিন্ন পজিশনে ছিলেন। সৈয়দ মোহাম্মদ মসি বিধানসভায় চিফ হুইপ ছিলেন, উদয় সরকার সভাধিপতি, এদেরকে বলেছিলাম। তো সম্মিলিতভাবে অনেক কি জানিয়েছি। এবং আমি তো ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত, তার উপরে আমার বাবা তো আপনাদের পার্টি মেম্বার ছিলেন, তিনিও তো ক্ষতিগ্রস্ত, এবং তিনি পার্টির কাজটা নিঃস্বার্থভাবে করেছেন। উদয় হাজরার কাছে আমি বলছি অনেকদিন পেরিয়ে গেছে। হ্যাঁ যাই হোক না, কিন্তু এগুলো উঠেছে, পেরিয়ে গেছে। হুম। আমরা এইসব প্রশ্নে যখন আমাদের কাছে নজরে আছে আমরা কমপ্লেন্টের দায়িত্ব দিই ব্যাপারটা দেখার জন্য। যাই হোক হ্যাঁ হ্যাঁ তারা ফেল করেছে, হ্যাঁ হ্যাঁ এরপর আইনসম্মতভাবে তাদের যা শাস্তি হবে শাস্তি হবে। যাই হোক না, সেটা তো জানি, কিন্তু এখন মানে সিআইডি টিআইডিও এই বিষয়গুলো মানে খুঁজে বের করবে, সেরকম আমি চিঠি পেয়েছি রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার। ঠিক আছে, ওকে ওকে ওকে। হ্যাঁ হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ বলুন। আমি শুভজিৎ দত্ত, আমার খণ্ডঘোষের কেঁদুরে বাড়ি ছিল। আমার একটা ম্যাটার আপনাকে শ্রী অমল হালদার 2007 মার্চ মাসে একটা ঝামেলার পরে আপনাকে দেখতে দিয়েছিল, মনে পড়ছে? বলুন না বলুন। হ্যাঁ, কেঁদুরের উদয় হাজরা এবং তার দলবল, আমার বাবাও রাজনীতিতে আপনাদের সঙ্গে যুক্ত ছিলেন, আমাকে আমার ফ্যামিলিকে বাবাকে ডিস্টার্ব করে গ্রাম ছাড়া করে দিয়েছিল। তখন বাবা বর্ধমানে চলে এসেছিল, দিয়ে ওরা প্রচুর ডিস্টারবেন্স করেছিল। সেই ম্যাটারটা কি আপনার মনে পড়ছে? বলুন। হ্যাঁ, আমি সেটাই জানতে চাইছি যে ওই ম্যাটারে ফার্দার কিছু হয়েছিল কি, মানে কোনো কিছু ফাইন্ডিং কিছু করা যায়? আপনি উদয় হাজরা, হ্যাঁ বলুন। বলছি এখন আর কি করবো? এখন না, সেই শুনি আপনি উদয় হাজরাকে আমার সামনে ফোনে আসতে ডেকে পাঠিয়েছিলেন। সেসব হয়েছে, কিন্তু এখন তো আমি জানতে পারবো না। এখন কিছু না, আমি সেই সময় এটাই জানতে চাইছি। এখন আর করতে হবে না, কারণ এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চিঠিতে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ওই সমস্ত বিষয়ে আমার কমপ্লেন্টের ভিত্তিতে পুরো ম্যাটারটার উপরে এনকোয়ারি করে অ্যাকশন নিচ্ছেন, এবং মানবাধিকার কমিশন পর্যন্ত অ্যাকশন নিচ্ছেন। তো আপনাদের ব্যাপারটা একটু জেনে নিতে চাইছি যে ওরা কি কোনোভাবে নিজেদের দোষ টোষগুলো বা নিজেরা যেটা করেছে সেটা কি স্বীকার করেও ছিল, না আপনারা কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে পেরেছিলেন, সেটা আমি জিজ্ঞেস করছি। হ্যাঁ ভাই, এই নিউজটা আমার তো মনে পড়ছে না ভাই। হ্যাঁ, আপনি তখন ওই অমল হালদার ছিলেন, আমি গিয়েছিলাম, আমার কথা শুনে আমার সাথে বসে আপনাকে সঙ্গে সঙ্গে বললেন যে আপনি দেখুন তো, আপনি বোধহয় খণ্ডঘোষের ইনচার্জ ছিলেন বা খণ্ডঘোষের বিষয়ে দেখতেন, ওই পার্টি অফিসই 4 নম্বর পার্কাস রোডে উপরতলা। আমাকে তাহলে ভাই একটু খোঁজ নিতে হয়, বুঝলেন না? আর এখনকার সিচুয়েশন হচ্ছে যে অবস্থা, এখন তো আলাদা কথা, এখন তো আপনাদের সরকার অনেক কিছু, আমাদের অবস্থা খুবই খারাপ। হ্যাঁ যাই হোক। আর বলছি আপনার বাড়ি তো গোলসিতে বোধহয়, নাকি? গোলসিতে না? আচ্ছা, তাহলে আপনিই তো, হ্যাঁ আপনার নাম কি বলছেন? আমার কথাটা মনে পড়েছে তো। মনে পড়েছে। আমি কি আলোচনা সিদ্ধান্ত পেয়েছিল ওরা। হ্যাঁ, আপনি এইটুকু আমার মনে পড়ছে, আপনি ফোন করে উদয় হাজরাকে ফোনেই ডেকে। ও সব এখন আমি করেছি এসেছিল কি, এইটুকু মনে আছে কি ও কি অ্যাকচুয়ালি এসেছিল পার্টি অফিসে? হ্যাঁ, তা এসেছিল। তো যাই হোক, তো আমি আমি এই ব্যাপারে এবার কি করতে বলেছি আর ওরা কি বলে সেটা আলাদা কথা। এই ব্যাপারে এই অসুবিধা, এইটা আমার ঠিক মনে পড়ছে না। আপনি তাহলে বিশেষ কোনো অ্যাকশন যে হয়নি, কারণ তারপরে ওদিকে সমস্ত দোষ থাকা সত্ত্বেও পার্টির থেকে সাসপেন্ড বা পার্টির থেকে বহিষ্কার করাও হয়নি। এখন তো ওরা তো পার্টির প্ল্যাটফর্ম বা ব্যানার মিস ইউজ করে ওরা তো কোটি কোটি টাকার মালিকও হয়ে গেছে 2 নম্বরই, এবং মানে সহজে পয়সা পেলে যেটা হয় সেটা হচ্ছে লোকাল পাবলিকের উপর অন্যায়, অত্যাচার এবং টেরর ক্রিয়েট করেছে।